ডিটারমিনেন্টস বের করতে চাই, তাহলে সুনির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যমে যাইতে হবে। আমরা এটাকে বলছিলাম যে এপিডেমিওলজি স্টাডি ডিজাইন। তো গত ক্লাসে আমরা এটার ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছিলাম, যে অবজারভেশনাল স্টাডি আর এক্সপেরিমেন্টাল স্টাডি, অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টাল মধ্যে ডিফারেন্সটা নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে অবজারভেশনাল স্টাডির মধ্যে আবার দুই ধরনের স্টাডি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ডেসক্রিপটিভ স্টাডি আর একটা অ্যানালাইটিক্যাল স্টাডি। তো ডেসক্রিপটিভ স্টাডি আর অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে আপনার ডিফারেন্স কি? মূল কথা যেটা অবজারভেশনাল স্টাডি মিনস হলো রিসার্চার শুধু অবজার্ভ করবে, কোনো ইন্টারভেন করবে না। তো এই যে স্টাডিগুলো, এই স্টাডির মধ্যে আবার দুই ভাগে বলছিলাম আমরা, একটা হলো ডেসক্রিপটিভ, সেখানে শুধু ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশন মিনস হলো যে আপনার সেখানে আইদার হলো যে কোনো ফ্রিকোয়েন্সি রেট দেখি আমরা, যেটাকে আমরা প্রিভ্যালেন্স বলি। আমরা বলছিলাম যে ক্রস সেকশনাল স্টাডির মাধ্যমে আমরা প্রিভ্যালেন্স রেটটা দেখি, তার মানে কোনো একটা ডিজিজ অথবা কোনো একটা হেলথ রিলেটেড প্রবলেম কোনো একটা কমিউনিটিতে আপনার কি পরিমাণ আছে, হ্যাঁ, এই বিষয়টা। যেমন ডিজিজের কথা তো আমরা বুঝি যে ডায়াবেটিস আপনার এত পার্সেন্ট, 7% পিপল আপনার এফেক্টেড উইথ অ্যাডাল্ট পিপল আপনার এফেক্টেড উইথ ডায়াবেটিস মেলিটাস। তার মানে কোনো একটা এরিয়াতে আপনার অ্যাডাল্ট যত পপুলেশন আছে তাদের মধ্যে আপনার শতকরা 7 জন আপনার এফেক্টেড। তার মানে আমি অ্যাডাল্ট পপুলেশনকে যদি আমরা দেখি 100 জনের মধ্যে 7 জনকে আমি ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত পাবো। তো এটা গেল আপনার ডিজিজের এক্সাম্পল। তো হেলথ রিলেটেড প্রবলেম কি হতে পারে আমরা জানি, যেমন আপনার হতে পারে স্মোকিং। আমরা জানি যে স্মোকিং আপনার অনেকগুলো ডিজিজের জন্য আপনার দায়ী। স্মোকিং একটা আপনার রিস্ক ফ্যাক্টর ফর মেনি ডিজিজেস। তাহলে যে স্মোকিংটাও আমাদের ইম্পর্টেন্ট একটা ইস্যু। তাহলে স্মোকিংটা হলো হেলথ রিলেটেড আপনার আদার ডিজিজ ছাড়া যে অন্য যে হেলথ রিলেটেড প্রবলেম, স্মোকিং একটা প্রবলেম। এই স্মোকিংটা আপনার প্রিভ্যালেন্সটা কিরকম, একটা কমিউনিটিতে আপনার কত পার্সেন্ট মানুষ আপনার স্মোক করে, এটাও আপনার এপিডেমিওলজির মধ্যে আপনার অন্তর্গত। ঠিক আছে? অথবা অন্য পার্সপেক্টিভ যদি আমরা দেখি যে আপনার একটা আপনার হেলথ ফ্যাসিলিটি আপনার কতজন মানুষের জন্য, হ্যাঁ, কতজন মানুষকে সার্ভ করার জন্য একটা হেলথ ফ্যাসিলিটি আছে, এটা একটা ইন্ডিকেটর আমরা ব্যবহার করি। এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের যে হেলথ ফ্যাসিলিটি গুলো আছে, সেই হেলথ ফ্যাসিলিটি যদি আমরা টোটাল জনসংখ্যা আছে সেই সংখ্যাকে যদি আমরা হেলথ ফ্যাসিলিটি দিয়ে ভাগ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ফ্যাসিলিটি আপনার প্রতিটা ফ্যাসিলিটির জন্য আপনার এভারেজে কতজন মানুষ আপনার আছে বা কতজন মানুষের এগেইনস্টে আছে। যেমন আমরা প্রায়ই আপনার ডক্টর পপুলেশন রেশিও বলি, নার্স পপুলেশন রেশিও বলি, ডক্টর নার্স রেশিও বলি। এই বিষয়গুলো আমরা এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা বের করতে পারি। আমরা একটা যদি আমার কাছে ডেটা যদি থাকে তাহলে আমরা এটা হলো সহজে আমরা বের করে ফেলতে পারি। এগুলো হলো ফ্রিকোয়েন্সি দেখা। এই তো যে কথাতে আমরা আলটিমেটলি আসতেছিলাম যে অবজারভেশন স্টাডির মধ্যে আপনার ডেসক্রিপটিভ আর অ্যানালিটিক্যাল স্টাডি, এই দুইটার মধ্যে আপনার ডিফারেন্সটা কোন জায়গায়? আমরা বলছিলাম যে ডেসক্রিপটিভ স্টাডিতে আপনার গ্রুপ থাকে একটাই, পপুলেশন একটা সিঙ্গেল গ্রুপ থাকে, এটার কোনো কম্পারিজন গ্রুপ থাকে না। মানে পপুলেশনকে আমরা আলাদা কোনো ভাগে ভাগ করতেছি না, টোটাল পপুলেশনকে আমরা দেখতেছি। যখন আমরা বলতেছি যে আমরা প্রিভ্যালেন্স দেখতে চাই, তার মানে যে 100 জন পপুলেশনের মধ্যে কতজন এফেক্টেড, এখানে পপুলেশনকে আর আমরা ভাগ করতেছি না। আর অ্যানালিটিক্যাল স্টাডি বৈশিষ্ট্যটা হলো সেখানে আপনার অবশ্যই সেখানে একটা কম্পারিজন গ্রুপ থাকবে, তার মানে মিনিমাম 2টা গ্রুপ থাকতে হবে। হ্যাঁ, দেয়ার মাস্ট বি এ কম্পারিজন গ্রুপ, নো কন্ট্রোল নো কনক্লুশন। যদি কম্পারিজন গ্রুপ না থাকে তাহলে আমরা কোনো কনক্লুশন ড্র করতে পারবো না। সেখানে আপনার কনক্লুশন ড্র করার জন্য একটা কন্ট্রোল গ্রুপ আপনার লাগবেই। তো আমরা এক্সাম্পল থেকে যদি আসি তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে আপনার বেসিক ডিজাইন আপনার অ্যানালিটিক্যাল স্টাডিতে আপনার দুইটা আছে, একটা হলো কেস কন্ট্রোল স্টাডি আর একটা হলো আপনার কোহোর্ট স্টাডি। কেস কন্ট্রোল স্টাডিতে আচ্ছা, আপনার কেস কন্ট্রোল স্টাডিতে আপনার যে কেস একটা গ্রুপ আর কন্ট্রোল একটা গ্রুপ। কেস গ্রুপ আমরা কাকে বলি? যাদের আপনার ডিজিজটা আছে, কোনো একটা ডিজিজ আমরা যদি রিস্ক ফ্যাক্টর বের করতে চাই কোনো একটা ডিজিজের ক্ষেত্রে, তখন ওই রিস্ক ফ্যাক্টরে আপনার ছিল বা এক্সপোজ ছিল এরকম একটা বিষয় যদি আমরা বের করতে চাই, কেস কন্ট্রোল স্টাডিতে কেসটা থাকবে হলো যাদের ডিজিজ আছে আর কন্ট্রোলটা থাকবে আপনার ডিজিজ যাদের নাই। যেমন
আপনি যদি এটা এস্টাবলিশ করতে চান যে ওরাল ক্যান্সারের সাথে আপনার সিগারেট বা টোবাকোটা আপনার একটা রিস্ক ফ্যাক্টর ফর ওরাল ক্যান্সার, তো ওরাল ক্যান্সারের যত পেশেন্ট আছে আপনি তাদেরকে নিলেন হলো একটা গ্রুপে, এটা হলো কেস গ্রুপ, মানে যাদের ডিজিজটা আছে তারা হলো কেস গ্রুপ। আর কন্ট্রোল নিতে হবে আপনার কেসের মতোই, বাট ডিজিজটা থাকবে না। যেমন একজন পার্সন হয়তো আপনার 60 ইয়ার্স মেল পার্সন আছে, হ্যাঁ, সেটা লোয়ার সোশিওইকোনমিক কন্ডিশন থেকে আসছে, যার ওরাল ক্যান্সার আছে, তখন হলো যে তারই আপনার কাছাকাছি পরিচিত, হ্যাঁ, মেল একজন পার্সন যার এজ আপনার অ্যারাউন্ড 60 ইয়ার্স, এরকমই আরেকজন পিপলকে আপনাকে নিতে হবে কন্ট্রোল হিসাবে, তার মানে যার ওই ডিজিজটা নাই। এই তাহলে আলটিমেটলি যদি আপনি 100 জন কেস নেন, আপনার সাথে মিনিমাম ওই 100 জন আপনার কন্ট্রোল নিতে হবে, যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। কেন সিমিলার সেটা আমরা পরে কথা বলবো। আচ্ছা, তাহলে আলটিমেটলি এখানে কেস কন্ট্রোল স্টাডিতে আপনার একটা গ্রুপ হবে কেস গ্রুপ যাদের ডিজিজটা আছে, আর একটা গ্রুপ হবে আপনার কন্ট্রোল গ্রুপ যাদের আপনার ডিজিজটা নাই। আর এটার সাথে আমরা আরেকটা কথা বলছিলাম যে কোহোর্ট স্টাডি। কোহোর্ট স্টাডি হলো যে আপনার একটা গ্রুপ দিয়ে শুরু হবে। কোহোর্ট স্টাডিতে আমরা দুইটা গ্রুপে ভাগ করি, যে আমরা বলছিলাম এটা হলো প্রসপেক্টিভ মানে ফরওয়ার্ড লুকিং স্টাডি। কোহোর্ট হলো একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করি কিসের ভিত্তিতে? আমরা আগেরটার কথা মনে করি যে কেস কন্ট্রোলে আমরা সেপারেট করছিলাম দুইটা গ্রুপকে, ডিজিজ যাদের আছে ডিজিজ যাদের নাই, এভাবে যার ডিজিজ আছে তারা কেস, আর যাদের ডিজিজ নাই তারা কন্ট্রোল। কোহোর্টে বিষয়টা কি হবে? কোহোর্টে হবে আপনার আমরা একটা গ্রুপকে নিলাম, সেই গ্রুপকে আমরা দুই ভাগে ভাগ করব কিসের বেসিসে? এক্সপোজারের ভিত্তিতে, মানে ওই রিস্ক ফ্যাক্টরে আপনার এক্সপোজড কিনা। আমরা বলছিলাম কোহোর্ট হলো প্রসপেক্টিভ, যে যারা আপনার টোবাকো আপনার ইউজ করতেছে তাদের মধ্যে আপনার ওরাল ক্যান্সার ডেভেলপ করে কত, এরকম। তাহলে আপনি একটা গ্রুপ অফ পিপল নিলেন, সে গ্রুপ অফ পিপল হতে পারে যে আপনার কোন একটা আপনার ইন্ডাস্ট্রি বা কোন একটা অর্গানাইজেশন যারা আপনার কাজ করে, তাদের সবাই একটা কোহোর্ট, একটা গ্রুপ। এই কোহোর্টকে আপনি অবজার্ভ করলেন আপনার বছরের পর বছর ধরে। এখন এই গ্রুপের মধ্যে যারা আপনার টোবাকো ইউজ করে, যারা ইউজ করে তারা হলো এক্সপোজ টু টোবাকো, তারা আপনার থাকবে হলো আপনার এক্সপোজ গ্রুপে। আর যারা এই আপনার টোবাকো ইউজ করে না তারা থাকবে নন এক্সপোজ গ্রুপে। তার মানে কোহোর্টের ক্ষেত্রে আমরা দুইটা ভাগ করলাম কিসের ভিত্তিতে? এক্সপোজারের ভিত্তিতে, যে এক্সপোজড আছে কিনা এটার ভিত্তিতে। এক্সপোজ থাকলে আপনার এক্সপোজ গ্রুপ, এক্সপোজ না থাকলে আপনার নন এক্সপোজ গ্রুপ। ঠিক আছে? তাহলে কেস কন্ট্রোলে আপনার কেস আর কন্ট্রোল ভাগ করলাম, ডিজিজ আছে কি নাই, ডিজিজ দিয়ে শুরু হয় আপনার কেস কন্ট্রোল। আর কোহোর্টে আমরা ভাগ করলাম এক্সপোজড আর আনএক্সপোজড, এটা আপনার এক্সপোজার দিয়ে শুরু হয়, এটা আপনার ফরওয়ার্ড লুকিং, আপনার আলটিমেটলি শেষ হয় ডিজিজ দিয়ে। না বুঝলে বলবেন। কি রাহুল? জি আদা, ওই যে আপনি অ্যানালিটিক্যাল স্টাডিতে বলেন যে নো কন্ট্রোল নো কনক্লুশন, কিন্তু অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে আবার একটা পার্ট হলো কেস এবং কন্ট্রোল, ওই আচ্ছা আচ্ছা জিনিসটা। আচ্ছা, ও আচ্ছা, মানে আপনার কম্পারিজন গ্রুপ না থাকলে, এটা জাস্ট বোঝানোর জন্য আমরা কেস কন্ট্রোলে কন্ট্রোল গ্রুপ লিখি, তো এটা জি, বোঝানোর জন্য। এটা বেসিক্যালি হবে আপনার কম্পারিজন গ্রুপ না থাকলে আমরা কোনো ইনফারেন্স ড্র করতে পারি না। আচ্ছা আচ্ছা, এই আরেকটু আমরা ব্যাখ্যা করি, যেমন ডেসক্রিপটিভ স্টাডিতে একটা ডেসক্রিপটিভ স্টাডি করলেন, করে আপনি দেখলেন যাদের মধ্যে ওরাল ক্যান্সার আছে, হ্যাঁ, যাদের জি মধ্যে ওরাল ক্যান্সার তাদের আপনার বেশিরভাগই হয়তো টোবাকো ইউজ করছে, আপনি এটা ডেসক্রিপটিভ স্টাডি পাইলেন। জি 100 জন বা 200 জন ওরাল ক্যান্সারের পেশেন্টকে আপনি দেখলেন যে এর মধ্যে আপনার প্রায় 70-80% আপনার টোবাকোতে এক্সপোজড ছিল। তখন আপনার মনে হলো যে তাহলে টোবাকো মনে হয় একটা রিস্ক ফ্যাক্টর, যে কারণে হলো যে আপনার ওরাল ক্যান্সার হয়। কিন্তু এটা দিয়ে আপনি কনক্লুড করতে পারি না আমরা ডেসক্রিপটিভ স্টাডি দিয়ে। হ্যাঁ, টোবাকো যে একটা রিস্ক ফ্যাক্টর, এটা কনক্লুড স্ট্যাটিস্টিক্যালি আমরা অঙ্কের মাধ্যমে এটা কনফার্ম করতে পারবো না। এইটা কনফার্ম করার জন্যই আমার অ্যানালিটিক্যাল স্টাডি দরকার, যেখানে আমার কেসের পাশাপাশি একটা কি বলে, যেখানে আমার হলো যে আপনার একটা কম্পারিজন গ্রুপ থাকতে হবে।
যে ক্ষেত্রে আমরা যেটা আমরা বললাম কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে একটা কেস গ্রুপ আর একটা কেস ছাড়া ডিজিট ছাড়া গ্রুপ কন্ট্রোল গ্রুপ। দুইটা গ্রুপের মধ্যে যদি দেখা যায় যে এখন আমি মনে করেন যে কেসের মধ্যে আমি পাইলাম যে 200 জন কেস দেখলাম, 200 জনের মধ্যে আপনার 70% আপনার টোবাকোতে এক্সপোজড, ঠিক আছে? আপনি কন্ট্রোল নিলেন যাদের আপনার ডিজিজটা নাই, যারা কন্ট্রোল নিলেন আপনি সেখানেও দেখলেন আপনার 70 থেকে 80% আপনার টোবাকোতে এক্সপোজড। ক্লিয়ার কথাটা বুঝে গেছে? যদি দুইটাতেই আপনার সিমিলার পরিমাণ যদি আপনার কি বললে এক্সপোজার থাকে, তাহলে এটা কি হলো যে আমরা এটা কি বলতে পারবো যে টোবাকোর কারণে আপনার ডিজিজটা হয় বা টোবাকোটা রিস্ক ফ্যাক্টর বলতে পারবো? না, পারবো না। যদি এটা আপনার ভ্যারিয়েশন থাকে যে এই ডিজিজ গ্রুপের মধ্যে আপনার এটা বেশি, আপনার প্রিভ্যালেন্সটা বেশি আপনার রিস্ক ফ্যাক্টরের কম্পেয়ার টু আপনার কন্ট্রোল গ্রুপ, আমার ওখানে হয়তো 70% হয়তো আপনার এক্সপোজ, এখানে যদি আমরা পাই যে 30% এক্সপোজ, তাহলে স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা দেখি যে ডিফারেন্স আছে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ যে এটা আপনার এই টোবাকোটা ওরাল ক্যান্সারের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। বুঝতে পারছি। বিষয়টা নিয়ে আমরা আসবো, আছে আমাদের পয়েন্ট। রাহুল যেটা প্রশ্ন করছে এই যে কন্ট্রোল, এটা আসলে জাস্ট বোঝানোর জন্য নো কন্ট্রোল নো কনক্লুশন, এই কথাটার মিনিংটা আসলে নো কম্পারিজন গ্রুপ নো কনক্লুশন, ঠিক আছে? কথাটার এইটা মিনিং। এখানে এই কন্ট্রোলটা ওই যে কেস কন্ট্রোলের কন্ট্রোল বোঝাচ্ছে না। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, নেক্সট হলো যে আপনার রিসার্চার গ্রোথ ব্যাকওয়ার্ডস। আমরা বলছিলাম এটা ডিজিজ দিয়ে শুরু হয়, ডিজিজ দিয়ে শুরু, কেস কন্ট্রোল স্টাডিটা আপনার ডিজিজ দিয়ে শুরু হয়, মানে অলরেডি ডিজিজটা হয়ে গেছে। এখান থেকে আমরা ডিজিজ পার্সনদের আমরা এক গ্রুপে নিলাম কেস গ্রুপ, সিমিলার পার্সন যাদের ডিজিজ নেই তাদেরকে আমরা নিলাম কন্ট্রোল গ্রুপ। তখন আমরা ফ্যাক্টর গুলো দেখবো কিভাবে, আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে তাদের কাছ থেকে আমরা জানবো, যেটা বললাম যে যার ওরাল ক্যান্সার হয়ে গেছে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন সে হলো টোবাকো আপনার ইউজ করে কিনা, কত বছর থেকে ইউজ করে, কতটা পরিমাণ ব্যবহার করে, এই হিস্ট্রি থেকে আপনার নেওয়া। সিমিলারলি আপনার ওই যাদের আপনার নন ডিজিজ পার্সন যারা কন্ট্রোল গ্রুপে যে আছে তাদেরকেও আপনার সিমিলার হিস্ট্রি নিতে হবে যে টোবাকো ইউজ করে কিনা, ইউজ করে কত বছর থেকে করে, কত কি পরিমাণে করে, এই বিষয়গুলো আপনার নেওয়া। যেহেতু আমরা আপনার ডিজিজ হওয়ার পরে আমরা এই স্টাডিটা করি এবং আমরা তাদেরকে প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমরা তারা আপনার এক্সপোজড ছিল কিনা, রিস্ক ফ্যাক্টর এক্সপোজ ছিল কিনা, এটা আমরা ফার্স্টে যে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এই জন্য এটাকে ব্যাকওয়ার্ড স্টাডি বলে বা রেট্রোস্পেক্টিভ স্টাডি বলে। সেম কথাটা সেম, ব্যাকওয়ার্ড ও রেট্রোস্পেক্টিভ স্টাডি। তাহলে শুরু হলো আপনার ডিজিজ হওয়া থেকে, আমরা পিছনের দিকে যাই, পিছনের দিকে যে আমরা দেখি তার এক্সপোজার ছিল কিনা। এটা আমরা যদি গ্রাফিক্যালি এটাকে সাজাই, এটা ওই যে আপনার ডিরেকশন অফ এনকোয়ারিটা আপনার ব্যাকওয়ার্ডস, পিছনের দিকে। পপুলেশন থেকে আমরা কেস গ্রুপ নিলাম, কন্ট্রোল যাদের ডিজিজ আছে কন্ট্রোল নিলাম, যাদের আপনার ডিজিজ নাই, এবং এই দুই গ্রুপের মধ্যেই আমরা দেখলাম কারা আপনার এক্সপোজ ছিল কারা এক্সপোজ ছিল না। আচ্ছা, অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো, আচ্ছা একটা প্রশ্ন করি, আমরা কি হলো এই কেস কন্ট্রোল স্টাডি থেকে প্রিভ্যালেন্স বের করতে পারবো? ব্যাকওয়ার্ড স্টাডিতে আমরা প্রিভিলেন্স তো ওল্ড এন্ড নিউ কেস, পিছনে গেলে তো আমরা কোনো ধারণা না। প্রিভ্যালেন্স বের করতে পারবো কিনা আমরা? প্রিভ্যালেন্স মেবি বের করতে পারবো। একটু জোরে বলেন। স্যার প্রিভ্যালেন্স বের করতে পারবো। কিভাবে বলেন? প্রিভ্যালেন্স বের করার জন্য কি কি লাগে? স্যার প্রিভ্যালেন্সটা হচ্ছে যে এখন কিসের মানে কিসের প্রিভ্যালেন্সটা বের করতে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে। প্রিভ্যালেন্স বের করার জন্য কি কি লাগে? আচ্ছা ঠিক আছে, আমি হলো যে আসতেছি আমি, ঠিক আছে?
ওকে এই প্রশ্নে আমি আসবো আগে পরে। কেস কন্ট্রোল ই করে আসি, নাহলে এটা কনফিউজ তৈরি করবে। এই দেখেন আপনার প্রিভ্যালেন্স বের করার জন্য কি লাগে, নাম্বার অফ অল কেসেস। হ্যাঁ, নাম্বার অফ অল কেসেস। তাহলে একটা নির্দিষ্ট এরিয়াতে, একটা জিওগ্রাফিক এরিয়া, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে আপনার একটা নির্দিষ্ট সময়ে আপনার টোটাল কেস কি পরিমাণ আছে। বুঝা গেছে বিষয়টা? একটা নির্দিষ্ট এরিয়াতে সে এটা আপনার ছাতকে হইতে পারে বা ছাতকের একটা গ্রামে হইতে পারে। প্রিভ্যালেন্সটা হবে আপনার পপুলেশন বেসড। একটা নির্দিষ্ট এরিয়াতে আপনার টোটাল কেস কতটা আছে ডিভাইডেড বাই পপুলেশন অফ দ্যাট এরিয়া, ওই এরিয়ার যত পপুলেশন আছে। আমাদের এই দুইটা জিনিস লাগবে, নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট এরিয়াতে আপনার এক্সিস্টিং কেস কত, আর নির্দিষ্ট এরিয়ার পপুলেশন কত। এখন বলেন আমরা কি পারবো কিনা? কেস কন্ট্রোল স্টাডিতে আমরা পারবো কিনা প্রিভ্যালেন্স রেট বের করতে? স্যার পারবো, কিন্তু স্যার হচ্ছে এটা তো মনে হয় দুইটা আলাদা আলাদা প্রিভ্যালেন্স আছে। বাবারে পারবা না। শুনেন, আমরা প্রিভ্যালেন্স রেটটা বের করি পপুলেশন বেসড স্টাডিতে। হ্যাঁ, কেস কন্ট্রোল স্টাডি আপনার কোনো পপুলেশন বেসড স্টাডি না, কোনো একটা পপুলেশনকে ফোকাস করে আমরা কেস কন্ট্রোল করি না। যেমন বলি আপনারা, আমি যদি ওরাল ক্যান্সারের প্রিভ্যালেন্স বের করতে চাই, হ্যাঁ, আমি এটা কোথা থেকে করতে হবে? কোন একটা এরিয়া নিতে হবে স্যার, ওই এরিয়ার পপুলেশন, টোটাল পপুলেশন নিতে হবে। ঠিক আছে, সেটা হলো যে আপনার মনে করেন আপনি ছাতকে আপনি গেলেন, ছাতকের টোটাল ছাতকের আপনার ছাতক উপজেলায় আপনার যতগুলা আপনি এই ওরাল ক্যান্সারের কেস পাইলেন তাদেরকে আপনি লিস্ট করলেন, ঠিক আছে, ডিভাইডেড বাই ছাতকের টোটাল পপুলেশন। তাহলে আপনি ওরাল ক্যান্সারের আপনার প্রিভ্যালেন্স পাবেন ছাতকে। ক্লিয়ার কথাটা? জি স্যার। বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, আর কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে কি? কেস কন্ট্রোল স্টাডিতে আপনি আপনার লাগবে কেস। আপনি কেস কন্ট্রোলের কেস খোঁজার জন্য আপনি ছাতকে যাবেন না। আপনি কোথায় পাবেন কেস খোঁজার জন্য? কোথায় পাবেন বলেন তো? ওরাল ক্যান্সারের পেশেন্ট আপনি কোথায় গেলে পাবেন? হসপিটাল। হসপিটাল গুলোতে স্যার। ঠিক আছে, বুঝে গেছে কথাটা? জি স্যার। হসপিটালে গেলে এটা হলো যে আপনার 2 জন আসছে ছাতক থেকে, 3 জন আসছে আপনার হবিগঞ্জ থেকে, 2 জন হলো সিলেটের। আপনি কোনো নির্দিষ্ট এরিয়া পাবেন? না স্যার। নির্দিষ্ট এরিয়া তো পাবেন না। তাহলে আপনার পপুলেশন বেসড স্টাডি হলো যে আপনার এই ক্রস সেকশনাল স্টাডি, যেটা আপনার প্রিভ্যালেন্স রেট বের করে। তাহলে প্রিভ্যালেন্স রেট বের করার জন্য আপনাকে পপুলেশন বেসড স্টাডি করতে হবে এবং আপনার পপুলেশন থেকে আপনার স্যাম্পল ড্র করতে হবে। আচ্ছা, এনিওয়ে আমরা হলো যে আগাই। আর কেস আমরা সাধারণত নেই হলো হসপিটাল থেকে, যেখানে কেস পাওয়া যায় সেখান থেকে আমরা কেস নেই এবং কেস থেকে কেসের সাথে আমরা কন্ট্রোল নেই। ওকে, তাহলে আপনার সুবিধা অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো যে আপনার আসলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হলো একটার সাথে আরেকটার তুলনা করে রিলেটিভলি ইজি টু ক্যারি আপনার ইজি কেন? আপনার এটা অলরেডি ডিজিজটা হয়ে গেছে। যেমন আপনার কোহর্টের ক্ষেত্রে কি, কোহর্ট স্টাডির ক্ষেত্রে আপনি ওই তাদেরকে অবজার্ভ করতেছেন বছরের পর বছর কবে তার ডিজিজ ডেভেলপ করবে বা আদৌ করবে কিনা। হ্যাঁ, অনেক লম্বা সময় ধরে হলো যে আপনার এটা করতে হয়, কিন্তু কেস কন্ট্রোল স্টাডিতে আপনার তা না, অলরেডি ডিজিজ হয়ে গেছে, যার ফলে এটা আপনার ইজি, সময় কম লাগে, খরচ কম লাগে। আচ্ছা, র্যাপিড এন্ড ইনএক্সপেন্সিভ, রিকোয়ার্স কম্পারেটিভলি ফিউ সাবজেক্টস, কম সাবজেক্ট দিলেই হয় আপনার কোর্টের সাথে কম্পেয়ার করে, সাবজেক্ট কম হলেই হয়, কারণ আপনার অলরেডি তো আপনার ডিজিজ হয়ে গেছে। আর কোর্টের ক্ষেত্রে সাবজেক্ট বেশি লাগবে কেন? কতজনের মধ্যে ডিজিজ ডেভেলপ করবে আমি তো জানি না। আমি 1000 জন নিয়ে যে শুরু করব, এই 1000 জনের মধ্যে ডিজিজ যে ডেভেলপ হবে তা তো আমি জানি না। যার ফলে কোহর্ট দেখা যায় আপনার বিশাল জনগোষ্ঠী নিয়ে শুরু করে, 20,000 30,000, হ্যাঁ, বা বড় জনের জনসংখ্যা নিয়ে আপনার শুরু করতে হয় কোহর্ট। আচ্ছা, ওয়ান আউটকাম মাইট হ্যাভ পুরো একটা কমিউনিটি নিয়ে স্যার এটা শুরু করে।
হ্যাঁ, এটাও আপনার আছে, কিছু কিছু স্টাডি আছে আপনার পুরো টোটাল কমিউনিটি নিয়ে, ওই কমিউনিটির আপনার যত পপুলেশন সবাইকে নিয়ে এটা। আচ্ছা, one outcome might have identified several etiological factors. আচ্ছা, এইটাতে আপনার আমরা যখন ওই এক্সপোজার আর আউটকামের কথা বলি, এখানে তো আমাদের আউটকাম হলো যে চলে আসছে, ডিজিজ হয়ে গেছে, তাহলে আমরা দেখতেছি তার ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর ছিল কিনা। এখানে ডিজিজ হয়ে গেছে, আমরা সেভারেল রিস্ক ফ্যাক্টর আমরা পেতে পারি, যে ওরাল ক্যান্সার শুধুমাত্র আপনার সিগারেট খাওয়ার সাথে সম্পর্ক না, এই জর্দা খাওয়ার সাথেও সম্পর্ক আছে, হ্যাঁ, বা আপনার অন্য কোনো বিষয় আপনার থাকতে পারে, যারা বেশি সুপারি খায় হতে পারে তাদের, আপনার যে সুপারি খেলে আপনার স্কিন, আপনার সুপারি আর চুন খাইলে আপনার ওরাল যে স্কিনটা সেটা নষ্ট হয়, তাদের মধ্যে এটাও একটা আপনার রিস্ক ফ্যাক্টর হতে পারে। বলার উদ্দেশ্য হলো যে আপনার ডিজিজ একটা আমরা দেখলাম, কিন্তু কেস কন্ট্রোলে আমরা রিস্ক ফ্যাক্টর পাইতে পারি সেভারেল, ঠিক আছে। there is no risk to the subject as the outcome already happened. আচ্ছা, পার্সনের ক্ষেত্রে অ্যানাদার কোনো রিস্ক আপনার পোজ করে না, হ্যাঁ, কারণ ডিজিজটা অলরেডি হয়ে গেছে। যেমন আপনি যদি কোহর্ট করতে চান, আপনি দেখতে চাইতেছেন যে হ্যাঁ আপনার টোবাকোর কারণে আপনার কার কার ডিজিজ হয়। আমরা তো জানি টোবাকো অলরেডি একটা আপনার রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ। আমি যদি তাদেরকে এটা, এই আমার তো হেলথের এই বার্তাটা তাদের দেওয়া উচিত যে সিগারেট খায়ও না, সিগারেট খাওয়াটা ঠিক না, কিন্তু রিসার্চার হইলে আমি এই কাজটা করতে পারবো না, ঠিক আছে। যার ফলে হলো যে আপনার যখন কোহর্ট আপনার করা হচ্ছে বা কোহর্ট স্টাডি হইতেছে, তাদের হলো রিস্ক থাকতেছে আপনার ডিজিজ ডেভেলপ হওয়ার, এটা একটা রিস্ক আপনার থাকে। কিন্তু কেস কন্ট্রোলে আপনার সেই সমস্যা নাই, কারণ অলরেডি যাদের যা হয়ে গেছে, আমি আর এর মধ্যে কোনো আমি দেখা শুরু করছি যখন অলরেডি ডিজিজ হয়ে গেছে। আর কোহর্টে হলো যে আমি দেখতেছি তার ডিজিজ হয় কিনা, এক ধরনের আপনার অনুমোদনের মতোই আর কি। আমি তাকে যদি ইন্টারফেয়ার না করি তাহলে এক ধরনের অনুমোদন দিয়ে, আচ্ছা তুমি সিগারেট খাইতেছো বাবা খাও, বাট এটা তো আসলে ঠিক না, তাই না। এই বিষয়টা আর কি, যে রিস্ক নাই সাবজেক্টের, যেহেতু আপনার ডিজিজটা অলরেডি আপনার হয়ে গেছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজটা কি আপনার? ডিসঅ্যাডভান্টেজটা হলো যে বায়াস হয় মিনস হলো যে আপনার অনেকগুলো বায়াস হতে পারে। বায়াস মিনস হলো যে আপনার ডেভিয়েশন ফ্রম ট্রুথ, মানে ট্রু রেজাল্ট থেকে আপনার কোনো ডেভিয়েশনটাই হলো আপনার বায়াস। যেমন আপনার এখানে আপনার যাদের হলো ওরাল ক্যান্সার হয়েছে, তাদেরকে আপনি বললেন যে তারা হলো সিগারেট খাইতো কিনা, হ্যাঁ, দেখা গেছে যাদের ডিজিজ হয়েছে তারা আপনার এক্সপোজারটা বাড়ায় বলে, অথবা তারা এক্সপোজারটা ঠিক বলে, যাদের ডিজিজ হয় তারা কমায় বলে, যে কোনো ভাবে এটা বলা যায়, হ্যাঁ। ইভেন্ট গুলা তাদের বেশি মনে থাকে যাদের ডিজিজ হয়েছে, আর যাদের ডিজিজ হয় নাই তারা ইভেন্ট গুলো এত মনে রাখে না, ওই বিষয়ের ইভেন্ট মনে থাকে না। যার ফলে আমরা সত্য আসলে কি, ট্রু জায়গাটা আমরা বের করতে পারবো না, কারণ আমরা তাদের, সে যা বলবে সেখান থেকেই আমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ সিগারেট সে কত বছর ধরে খাইছে, কতটা পরিমাণ খায়, কত বছর পরিমাণ খাইতেছে, এইটা ওই আপনার রেসপন্ডেন্ট যা বলবে তার উপরে আমাকে ডিপেন্ড করতে হবে। কোহর্ট স্টাডিতে আপনার যেটা না, আপনি হলো যে প্রতি 6 মাস পর পরই তার বর্তমান অবস্থাটা জিজ্ঞেস করতে পারবেন, সিগারেট সে খাইতেছে কিনা, খাইলে কয়টা খাইতেছে, হ্যাঁ, মানে কারেন্ট সিচুয়েশনটা। আজকের দিন আমি কি করছি এটা বলা যত সহজ, আর 10 বছর আগে আমি কি করছি এটা বলা কি তত সহজ হবে? কখনোই না। যখন এটা একটা বায়াস, আপনার বেশ কিছু আপনার বায়াস আপনার এই কেস কন্ট্রোল স্টাডিতে আপনার আছে, আমরা যখন বায়াস করবো তখন ওর ডিটেইলসটা করব। আচ্ছা, টু সিলেক্ট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল কুড বি ডিফিকাল্ট। আচ্ছা, একজন মানুষ থেকে আরেকজন মানুষ ডিফার, একজন মানুষ আরেকজন মানুষ আপনার একই রকম না, শুধুমাত্র আপনার যারা টুইন, যারা হ্যাঁ সেম জাইগোটের আপনার টুইন, যারা মনোজাইগোটিক টুইন, যারা আপনার হলো যে তাদের ক্ষেত্রে আপনার অলমোস্ট সিমিলার, তাই না, দেখতে একরকম, চালচলন একরকম, একই জায়গা থেকে যদি হয়, তাহলে কন্ট্রোলটা হওয়া উচিত আসলে আপনার সিমিলার পারসন, একদম সিমিলার। একদম সিমিলার হলো যে আপনার সবচেয়ে ক্লোজেস্ট হলো আপনার টুইন যদি হয়।
কারণ আপনার এটা তো সম্ভব না, বেশিরভাগ মানুষের যদি আপনার যে টুইন নাই, তাহলে আমি হলো যে কন্ট্রোল নিব করতে, যার ফলে আমরা তার কাছাকাছি আপনার বয়স, লিঙ্গ, সোশিওইকোনমিক স্ট্যাটাস, হ্যাঁ, এই ধরনের কাউকে আমরা কন্ট্রোল হিসাবে নিই, বাট এই কন্ট্রোলটা ডেফিনেটলি নট দ্য পারফেক্ট ওয়ান। টেম্পোরাল রিলেশনশিপ কুড নট বি এস্টাবলিশড। আচ্ছা, টেম্পোরাল রিলেশনশিপের কথা আমরা বলছিলাম, কজ থেকে ইফেক্টে গেলে এটা আপনার টেম্পোরাল রিলেশনশিপটা থাকে। কজ দিয়ে শুরু করলাম, ইফেক্টে যায় শেষ হলো, যেটা আপনার কোহর্টে আছে। এক্সপোজার দিয়ে শুরু করলাম, আপনার ডিজিজে যায় শেষ হলো। বাট কেস কন্ট্রোল স্টাডিতে আমরা ডিজিজ দিয়ে শুরু করলাম, ডিজিজ দিয়ে উল্টা যাত্রা, ডিজিজ দিয়ে শুরু করে আমরা উল্টা দিকে যাই দেখেছি তার ফ্যাক্টর ছিল কিনা, যার ফলে এটা টেম্পোরাল রিলেশনশিপ আপনার এস্টাবলিশ করতে পারে না। কোহর্ট স্টাডি, আচ্ছা, কোহর্ট স্টাডিতে আমরা বলছিলাম যে একটা গ্রুপ নিয়ে, কোহর্ট মিন্স একটা গ্রুপ যাদের আপনার কমন বা ক্যারেক্টারিস্টিক্স থাকে। যেমন একটা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা একটা আপনার কোহর্ট, যারা একই ইয়ারে পড়াশোনা করে, হ্যাঁ, এসএসসি প্রমুখ ব্যাচ, এর একটা কোহর্ট। একটা স্কুলের আপনার যত শিক্ষার্থী তারা আপনার অনুযায়ী একটা কোহর্ট। তার মানে একটা গ্রুপ অফ পিপল যাদের আপনার কমন আপনার ক্যারেক্টারিস্টিক্স থাকে, তারাই হলো একটা কোহর্ট। বার্থ কোহর্ট আছে, যে একই বছরে জন্মগ্রহণ করছে, ম্যারিজ কোহর্ট একই বছরে আপনার যারা বিয়ে করছে, এই ধরনের বিভিন্ন আপনার টাইপের আপনার কোহর্ট আছে। আচ্ছা, আমরা এটা বলছিলাম অলরেডি যে কোহর্টে আমরা শুরু করবো একটা কোহর্ট, একটা গ্রুপ অফ পিপল নিয়ে, এই আমরা তাদেরকে ফলো আপ করব, তাদেরকে আমরা ভাগ করব দুইটা ভাগে, এক্সপোজারের ভিত্তিতে, এক্সপোজড আছে কি নাই। যেহেতু এই স্টাডিটা আপনার এক্সপোজার থেকে আপনার আউটকাম মানে ফ্যাক্টর থেকে আমরা দেখব তার ডিজিজটা ডেভেলপ করে কিনা, তাহলে রিস্ক ফ্যাক্টর থেকে আমরা আলাদা করব ফ্যাক্টরে এক্সপোজ অর নট এক্সপোজ। এটা আমরা বলছিলাম যে অ্যানালাইটিক স্টাডিতে আপনার কম্পারিজন গ্রুপ থাকে। তাহলে এক্সপোজার দিয়ে আমরা দুই ভাগ করব, যে এক্সপোজ গ্রুপ আর নন এক্সপোজ গ্রুপ। আমরা বলছিলাম অ্যানালাইটিক স্টাডিতে আপনার থাকতে হবে এই কম্পারিজন গ্রুপ থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কি, আমরা এক্সপোজার থেকে শুরু করলাম, আমরা ফলো আপ করতেছি 6 মাস পর বা 1 বছর পর ভবিষ্যতের দিকে যাইতেছি। এক্সপোজার দিয়ে আমরা শুরু করলাম, এক্সপোজ আছে কি নাই এটাতে আমরা ফলো আপ করতেছি তার ডিজিজ ডেভেলপ করে, আউটকামটা ডেভেলপ করে কি করে না এটা। তাহলে এটা ফরওয়ার্ড, ভবিষ্যতের দিকে ফরওয়ার্ড লুকিং। তাহলে একটা জিনিস হলো যে আপনার কোহর্ট আমরা শুরু করলাম একটা গ্রুপ দিয়ে, তার দুই ভাগে ভাগ করি আমরা তাকে এক্সপোজার দিয়ে, এক্সপোজ কিনা, এক্সপোজ হলে এক্সপোজ গ্রুপ, এক্সপোজার না থাকলে নন এক্সপোজ গ্রুপ। শুরু করলাম আমরা প্রেজেন্ট টাইম থেকে, যাব আমরা ভবিষ্যতের দিকে। এক্সপোজার দিয়ে শুরু করলাম, তার ডিজিজ ডেভেলপ করে কিনা, এটা আমরা 6 মাস 1 বছর পর ফলো আপ করব। তাহলে এটা হলো প্রসপেক্টিভ স্টাডি, বা আপনার হলো যে ফরওয়ার্ড লুকিং স্টাডিও বলি আমরা, ফরওয়ার্ড স্টাডি এভাবেও বলি, আর লংগিটিউডিনাল স্টাডি। এই গ্রাফ দেখে আমরা মোটামুটি আসলে বোঝা যায় যে পপুলেশন, পিপল উইদাউট ডিজিজ, যাদের কোনো ডিজিজ থাকবে না তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করব। পিপল উইদাউট ডিজিজ মিন্স হলো যে আমি যে ডিজিজ মনে করতেছি যে আপনার আউটকাম হবে, সেই ডিজিজ থাকবে না। আমি যদি চাই দেখতে যে এই একটা ফ্যাক্টর দেখবো যাদের আপনার হাইপারটেনশন ডেভেলপ করে কিনা, তাহলে ওই হাইপারটেনশন এই গ্রুপের মধ্যে আমরা রাখতে পারবো না। হ্যাঁ, পিপল উইদাউট ডিজিজ মিন্স তাই। তারপরে দেখবো যে ওই গ্রুপের মধ্যে আপনার এক্সপোজ, আমি যে এক্সপোজার নিয়ে এক্সপোজারের সাথে ডিজিজের রিলেশন দেখতে চাচ্ছি, সেই এক্সপোজারের আপনার এক্সপোজ কারা এক্সপোজ না। তারপরে এক্সপোজদের মধ্যে আপনার কতজনের ডিজিজ হলো ফলো আপ করবো, কাদের হলো না। নন এক্সপোজ যারা, তাদের আপনার কতজনের ডিজিজ হলো, কাদের আপনার ডিজিজ হলো না। ঠিক আছে, টাইম হলো যে আপনার ভবিষ্যতের দিকে, ডাইরেকশন অফ ইনকোয়ারিটা আপনার ভবিষ্যতের দিকে। তাহলে আপনার টেম্পোরাল রিলেশনশিপটা আমরা এখানে এস্টাবলিশ করতে পারি, যেহেতু এটা আপনার কজ থেকে আপনার ইফেক্টের দিকে যাচ্ছে। অ্যাডভান্টেজ, বায়াসটা কম হবে যেহেতু আমি সরাসরি তথ্যটা নিতে পারতেছি রেসপন্ডেন্টের কাছ থেকে।
যার ফলে ওই যে মনে করে তথ্য নেওয়া এটার পসিবিলিটি আপনার কম। আর রিস্ক ক্যালকুলেট করা যায়, হলো যে আপনার আমরা ইনসিডেন্স আমরা বের করতে পারি। কিভাবে ইনসিডেন্স বের করতে পারি সেটা আমরা পরে আরেক ক্লাসে দেখবো। আচ্ছা, ইফেক্টিভ ফর স্টাডিং রেয়ার এক্সপোজারের জন্য আপনার এটা স্টাডিটা ভালো, কারণ রেয়ার এক্সপোজার যদি আপনি কোহর্ট কেস কন্ট্রোল করেন তাহলে রেয়ার এক্সপোজার আপনি নাও পাইতে পারেন। আর কোহর্টে আপনি রেয়ার এক্সপোজারের আউটকামটা আপনি আমরা করতে পারি। রেয়ার এক্সপোজার যেটা মানে যে এক্সপোজারটা খুবই রেয়ার তার আউটকামটা কি হয় এটা করতে হলে আমাকে কোহর্ট স্টাডি করতে হবে। আর রেয়ার ডিজিজ যদি আপনি এগুলো করতে চান, রেয়ার ডিজিজের রিস্ক ফ্যাক্টর কি, তখন আপনাকে করতে হবে কেস কন্ট্রোল স্টাডি। কারণ রেয়ার ডিজিজ যদি হয়, আপনি হলো যে 10,000 লোক নিয়ে আপনি কোহর্ট শুরু করলেন, আপনি 10 বছর পর দেখলেন একটাও আপনার রেয়ার ডিজিজ হয়নি, হ্যাঁ, তাহলে পুরো স্টাডিটাই শেষ। যার ফলে রেয়ার ডিজিজের জন্য হবে কেস কন্ট্রোল স্টাডি, রেয়ার এক্সপোজারের জন্য কোহর্ট স্টাডি। ন্যাচারাল হিস্ট্রি আমরা বের করতে পারি, আপনার টেম্পোরাল রিলেশনশিপ আমরা দেখতে পারি। ওকে, ডিসঅ্যাডভান্টেজটা আপনার লং টাইম লাগে, কখন আপনার ডিজিজ আউটকাম হবে আমি জানি না, হ্যাঁ, যেহেতু আপনার অনেক সময় লাগে, এটা ভেরি এক্সপেন্সিভ। তারপরে আপনার লার্জ নাম্বার অফ সাবজেক্ট আপনার দরকার, এক হলো যে কতজনের হবে আমি জানি না। সেকেন্ড কথা হলো আপনার অ্যাট্রিশন, যে আপনি 1000 লোক নিয়ে আপনি শুরু করলেন, 1 বছর পরে আপনার দেখা গেল যে 100 জন চলে গেছে, 2 বছর পর দেখা গেলেন যে আপনার 150 জন এখান থেকে আপনার চলে গেছে, হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যাট্রিশন। মানুষকে তো আমরা সবসময় বেঁধে রাখতে পারবো না, কাজের জন্য বা অন্য যে কোনো কাজের জন্য সে এখান থেকে চলে যেতে পারে, যাকে আমি তখন আর ফলো আপ করা আমার পক্ষে সম্ভব হবে না, তখন এটাকে আমরা বলি অ্যাট্রিশন, ঝরে পড়া। There could be changes in the standard method of diagnostic criteria. আচ্ছা, এটা নিয়ে কথা না বললেও চলবে। ইনসিডেন্স রেট, এটা আমরা হলো বের করি হলো ওইটার সাথে কম্পেয়ার করবেন প্রিভ্যালেন্সের সাথে, নিউ কেসেস ডিভাইডেড বাই পপুলেশন এট রিস্ক ইনটু 1000। আচ্ছা, পার্থক্যগুলো কি আছে এখানে? এখানে নাই। আচ্ছা, এই পর্যন্ত আমরা শেষ করব। ইনসিডেন্স রেট আর প্রিভ্যালেন্স রেট আমরা বলছিলাম আপনার নিউমারেটর হবে আপনার অল কেসেস, নিউ এন্ড ওল্ড কেসেস, আর আপনার ডিনোমিনেটর হবে প্রিভ্যালেন্সের ক্ষেত্রে আপনার পপুলেশন, ঠিক আছে, এরিয়াতে আপনার টোটাল পপুলেশন সেই নাম্বার অথবা মিডিয়ার পপুলেশন আমরা বলি, আর মাল্টিপ্লায়ার ছিল আপনার 100। আর ইনসিডেন্সের ক্ষেত্রে আপনার নিউ কেসেস ডিভাইডেড বাই পপুলেশন এট রিস্ক, আর মাল্টিপ্লায়ার সাধারণত আপনার 1000। তাহলে পার্থক্যটা হলো আপনার নিউমারেটরের পার্থক্য, ওখানে আপনার অল কেসেস, এখানে নিউ কেসেস। ওখানে অল কেস মানে ওল্ড এন্ড নিউ সব কেস, আর ইনসিডেন্সটা আপনার নিউ কেসেস। ইনসিডেন্সটা সাধারণত আমরা দেখি 1 বছরের জন্য, 1 বছরে কতজন আপনার নতুন পেশেন্ট আপনার ডেভেলপ করবে এটা। আর প্রিভ্যালেন্স হলো এক্সিস্টিং, অলরেডি আমার কতটা কেস আছে, হয়ে গেছে যতগুলা কেস, এটা হলো আমার প্রিভ্যালেন্সে আমরা দেখি। তার মানে আমরা প্রিভ্যালেন্স রেট যদি বলি যে 5%, তার মানে ওই একটা এলাকায় 100 জন 5% ডায়াবেটিস মেলাটা যদি বলি, তাহলে একটা নির্দিষ্ট এলাকায় আপনার 100 জনের মধ্যে 5 জনের ডায়াবেটিস মেলাইটাস আছে, এটা মিন করতে হয়। আর যদি আমি বলি ইনসিডেন্স রেট 5, এটা ডায়াবেটিস মেলাইটাসের ইনসিডেন্স রেট 5, এটা যদি আমরা বলি, এটা মিন করে একটা নির্দিষ্ট এলাকায় 1 বছরে ইনসিডেন্স রেট যদি আমরা বলি 5, তাহলে কোন একটা নির্দিষ্ট এরিয়ায় 1 বছরে নতুন কেস হবে 5 জন। মানে ইনসিডেন্স রেটটা বেসিক্যালি আমাকে বলতেছে যে প্রতি বছরে নতুন করে কতজন আমার ডিজিজ পুলে যোগ হইতেছে, নতুন ডিজিজ কি হারে হইতেছে, এইটা আমরা জানতে পারি ইনসিডেন্স রেটের মাধ্যমে। আর প্রিভ্যালেন্স রেটে অলরেডি আমার কি পরিমাণ জনসংখ্যার মধ্যে কি পরিমাণ ডিজিজ